যে চ্যালেঞ্জগুলোর কথা বলা হচ্ছে বা আমরা জানি যে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হয় কাস্টমসকে, সেই সক্ষমতা কি আসলে বাংলাদেশ কাস্টমসের পুরোপুরি আছে বলে মনে হয়, বা যদি না থাকে সেই সীমাবদ্ধতাগুলো কি কি মনে হয় আপনার কাছে? বাংলাদেশ কাস্টমস কিন্তু অনেক আগানো একটা ডিপার্টমেন্ট। এটা আমাদের বাংলাদেশের সেই স্বাধীনতার পরে থেকে এরা কাজ করে যাচ্ছে। প্রথমত 3টা বিভাগ কাজ করে, তার মধ্যে কাস্টমস বিভাগ কিন্তু সর্বপ্রথম ডিজিটাইজেশন হয়েছে। এবং আপনি যদি দেখেন যে এসআই কোডা ওয়ার্ল্ড প্রথমে, এখন এসআই কোডা ওয়ার্ল্ডে আমরা কার্যক্রম করে যাচ্ছি। এর আগে আমরা এসআই কোডা প্লাসে কাজ করেছি। তার আগে এসআই কোডা 1995 সাল থেকে এটা শুরু হয়েছে যাত্রা। ফলে আমরা সব কিছু ডাটা কালেকশন, ডাটা স্টোরেজ, এগুলো কিন্তু আমরা এসআই কোডার মাধ্যমে করেছি, এবং যেটা বাংলাদেশ কাস্টমস অনেক আগায়। অনেকে জানে যে ডিজিটালাইজেশনে তারা অনেক আগে থেকেই শুরু করেছে। আরেকটা বিষয় যদি আমি বলি যে আমাদের বাংলাদেশ কাস্টমস চোরাচালান, তারপর হচ্ছে যে মাদকদ্রব্য রোধ বা অন্যান্য যে কোনো ধরনের বিষয়গুলোতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। এয়ারপোর্টে দেখবেন আপনারা প্রতিনিয়ত সিগারেট, মাদক, বিভিন্ন রকমের যত ধরনের মাদকদ্রব্য সবগুলো আটক করে, এবং প্রতি মাসে আমরা বিরাট অঙ্কের এই ধরনের প্রোটেকশন দিয়ে আমরা আটক করে যাচ্ছি। এবং এটা সরকারি কোষাগারে আমরা স্বর্ণ কিংবা অন্যান্য আইটেমও আমরা আটক করে থাকি। আপনি যদি দেখেন যে ইম্পোর্ট পলিসির অনেকগুলো শর্ত, ইম্পোর্ট পলিসি যদি পড়েন দেখবেন কাস্টমসকে প্রায় 50 থেকে 60% দায়িত্ব দেওয়া আছে প্রত্যেকটা অন্যান্য অ্যাক্টের অধীন। যেমন ধরেন যদি আপনি বলেন যে এই বন্য প্রাণীর কথা সংরক্ষণ, এটা কিন্তু কাস্টমস প্রথমেই ওটাকে ইন্টারসেপ্ট করে। যদি ধরেন আপনি যত ধরনের নিষিদ্ধ পণ্য আছে রপ্তানির ক্ষেত্রে হোক, সবগুলো কিন্তু কাস্টমস এটা মানে প্রোটেকশন দেয়। আপনি যদি আরেকটা দিকে আমি দেখি, যদি বলেন বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে এই কাস্টমসের এসআই কোডা এবং অ্যাজ ওয়েল অ্যাজ যে এর সাথে রপ্তানি বাণিজ্যে বিশাল ধরনের সহায়তা করে যাচ্ছে। এবং আপনি জানেন যে বিরাট আমরা গার্মেন্টস সেক্টর, অন্যান্য সেক্টর মিলে একটা বিরাট ধরনের প্রতি বছর প্রায় $60 বিলিয়ন এখান থেকে আমাদের আয় হয়। সেগুলো কিন্তু আমাদের এই কাস্টমসের লোকজনই, কিন্তু কাস্টমসের কর্মচারীরা দিন রাত খেটে এয়ারপোর্ট হোক, উৎপাদনকারী প্রতিষ্ঠানে হোক, বন্ডের মাধ্যমে হোক, তারা কাজ করে যাচ্ছে। তো এই আমি বলবো যে আসলে আপনার যে প্রশ্নটা ছিল যে কাস্টমস কিভাবে মানে সমাজের হেল্প করছে এই এতদিন ধরে, তা এটা একটা। আর যদি বলেন যে সমস্যা কি আছে, আমাদের অনেক সমস্যা আছে। আমরা সমস্যাগুলো আমাদের আরও ফুল প্লেজের ডিজিটালাইজেশন চাই আমরা, তাহলে হবে যে আমরা এক জায়গায় বসে কাজ করতে পারবো। তো ঘরে বসেই কাজ করতে পারবো আমরা। আপনি জানেন যে আমাদের ব্যবসায়ীরা, বিশেষ করে যারা ইম্পোর্ট, কাস্টমস কি একটু আমি যোগ করি, কাস্টমস কি পুরোপুরি প্রভাবমুক্তভাবে কাজ করতে পারে, না কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি পড়তে হয়? আপনার প্রশ্নটার উত্তর হচ্ছে এরকম যে আসলে সব কিছুতেই সমস্যা আছে। অনেক সময় যে আমরা মনে করি যে আমরা প্রতিবন্ধকতা বাইরেই কাজ করি, কারণ হচ্ছে যে এখানে আসলে পলিটিক্স বা অন্য কোনো বিষয় নেই। ব্যক্তিগতভাবে কেউ যদি মনে করে যে তার এইচএস কোড এইটা হওয়ার কথা, কেউ যদি একটু নিজেই যদি এইচএস কোডটা চেঞ্জ করে অন্য এইচএস কোডে দিয়ে দেয় এবং যেখানে ডিউটি বেশি, সেটা ভিন্ন। বাট ওটার জন্য আমাদের হায়ার অথরিটি আছে, আমাদের অ্যাপিল করার সুযোগ আছে, এগুলো আছে, সব কিছু আছে। তো আমি মনে হয় না যে আপনার এই প্রভাবমুক্তভাবে আমরা কাজ করে যাচ্ছি। এখনো পর্যন্ত আমরা কখনো মানে আমরা প্রভাবমুক্তভাবেই কাজ করে যাচ্ছি। আমরা সেটি মানুষ দেখতে চাই যে প্রভাবমুক্তভাবে স্বাধীনভাবে প্রতিটি সংস্থার জন্য কাজ করতে পারে। আমি মোহাম্মদ মশিউর রহমানের কাছে আসতে চাই। আপনারা দুজনই একটি কথা বারবার বলছিলেন যে মাদক বিস্তার রোধে কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেটি আমরাও দেখি, আমরা অনেক খবর দেখি যে ব্যাপক পরিমাণে জব্দ করা হয়। তারপরে এটিও দেখি যে আসলে তারপরেও দেশব্যাপী মাদকের একটি বিস্তার আছে। সেগুলো রোধ করার ব্যাপারে কি আপনাদের আরও পদক্ষেপের দরকার আছে কি, বা কেন আসলে সেটি নিয়ন্ত্রণ করা যায় না? আপনি, আমার মনে হয় মানে খুবই প্রাসঙ্গিক এবং সময়োপযোগী একটা বিষয় আপনি জানতে চেয়েছেন। এই বিষয়টি নিয়ে আমাদের একটা জনমনে কিছুটা একটু ভ্রান্তি আছে।
কাস্টমস আসলে ইন্টারসেপ্ট করে কোথায়, সেটা হচ্ছিল আপনি যদি আমার সমগ্র দেশের সীমান্তটাকে যদি আপনি চিন্তা করেন, আমাদের 3 দিকে স্থল আর একদিকে হচ্ছে সমুদ্র। কাস্টমস কিন্তু শুধুমাত্র বৈধ চ্যানেল হিসাবে যেটা ডিক্লেয়ার করা রয়েছে, অর্থাৎ পোর্ট হিসাবে ডিক্লেয়ার করা, পোর্ট অফ কল হিসাবে ডিক্লেয়ার করা রয়েছে, সেখানে কাস্টমস অথরিটি আছে। অর্থাৎ আমাদের যেই জায়গাগুলোতে চিটাগাং কাস্টম হাউস, আমাদের বেনাপোল, আমাদের বুড়িমারি, বোমরা, এরকম অনেকগুলো কাস্টম স্টেশন হিসাবে ঘোষণা আছে, সেখানেই কিন্তু কাস্টমস শুধুমাত্র কাজ করে। সেটি টোটাল বর্ডার এরিয়ার হয়তো 2% হবে, 1% হবে, কিন্তু পুরো বর্ডার এরিয়ার নিয়ন্ত্রণটা আসলে আমাদের একটি পৃথক আরেকটি বিশেষায়িত বাহিনী আছে, বাংলাদেশ বর্ডার গার্ডস। ওনারা হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করছেন। অর্থাৎ বৈধ চ্যানেল দিয়ে আসলেই শুধুমাত্র কাস্টমসের ইন্টারসেপ্ট করার সুযোগ থাকে, যেটা বৈধভাবে আমদানি রপ্তানির কোনো রুট না, কিন্তু সেটা আমাদের একটা স্থল জায়গা দিয়ে যদি ঢুকে, সেটার দায়িত্ব আসলে কাস্টমসের না। জি, কিন্তু আপনি বলছেন সেটি মাত্র 2%, 2%। এটিকে আরো বাড়ানোর প্রয়োজন? আমি 2% বলছি, আসলে টোটাল এরিয়াটাকে যদি আমি কল্পনা করি, আমাদের টোটাল ল্যান্ড এরিয়াটা, সেখানে কাস্টমসের, হ্যাঁ, কারণ হচ্ছে কি আপনি একটা ল্যান্ড বাড়ানো যায় না কেন আসলে? এটা আসলে বাড়ানোর খুব বেশি প্রয়োজনও নাই। কেন সম্ভব আমি একটু বলি। সেটা হচ্ছে, এটা তো আসলে একটা ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ সেখানে আপনি যেখানে একটা পোর্ট হবে, সেখানে দুটো দেশের কাস্টমস, কিন্তু একটি মজার বিষয় হচ্ছে কাস্টমস কিন্তু কোনো দেশের একক বিষয় না, কারণ প্রতিটি আমদানির সাথে একজন রপ্তানিকারক থাকে, প্রতিটি রপ্তানির সাথে একজন আমদানিকারক থাকে। অর্থাৎ সেখানেই আপনার এখানে একটা কাস্টম স্টেশন হবে, যে স্টেশন দিয়ে আপনার অপোজিটে যারা আছেন তারা এটা ব্যবহার করে রপ্তানি করতে চায়। অর্থাৎ আপনি রপ্তানি করতে যাচ্ছেন, ওই দেশ গ্রহণ করতে হবে, উনি আমদানি করতে চায়, তখনই একমাত্র এখানে হয়তো ল্যান্ডে একটা করিডোর অথবা কাস্টমস করিডোর অথবা কাস্টম স্টেশন তৈরি হবে। আর আমাদের সমুদ্র বন্দর, যেটা আমি মনে করি যে পৃথিবীর অনেক দেশ আছে, মানে আমরা এটাকে বলি যে ল্যান্ডলক, ওনাদের কোনো একটা সমুদ্র বন্দর অথবা নদীপথ নাই। আমাদের এখানে সৃষ্টিকর্তা যে আমাদেরকে এই বঙ্গোপসাগরের কারণে আমাদের চট্টগ্রাম পোর্টের এখানে যে আমাদের আন্তর্জাতিক ইয়েতে একটা বন্দর দিয়েছে, এটি একটি আশীর্বাদ। এবং আপনি যদিও আমি এরিয়ার কনটেক্সটে বললাম যে এটা হচ্ছে 2%, কিন্তু দেশের টোটাল আমদানি রপ্তানির এক চিটাগাং পোর্ট দিয়ে আমাদের দেশের যত আমদানি রপ্তানি কার্যক্রম হয় তার প্রায় 80% এখানেই হয়। মশিউর কথা আমি মনে একটু সাপ্লিমেন্ট করতে পারি। সেটা হচ্ছে ও 2% বলেছে, কিন্তু আপনি ধরেন ঢাকা এয়ারপোর্টে শুধু এয়ারপোর্টটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আর সারা বাংলাদেশে এয়ারপোর্ট লাগতেছে না। চিটং এয়ারপোর্ট আছে, সিলেট এয়ারপোর্ট আছে, তার মানে আমরা এয়ারপোর্ট দিয়ে যদি দুবাই থেকে কোনো ফ্লাইট আসে, দুবাইয়ের ওখান থেকে আসছে, এয়ারপোর্ট দিয়ে আমরা কিন্তু কন্ট্রোল করে ফেলতেছি। সুতরাং এখানে আসলে জায়গার বেশি প্রয়োজন নেই, কিন্তু ওখানে ইফেক্টিভলি করতে পারলেই হয়েছে। আর আমি আরেকটু বলি, মাদক দ্রব্যের ক্ষেত্রে আমরা কিন্তু মানে এইসব এয়ারপোর্টগুলোতে অন্য দিক দিয়ে আসার সুবিধা কিন্তু কম, যে এয়ারপোর্ট ছাড়া তো কেউ এমনি হাতে করে বা অন্য কোনোভাবে আনতে পারে না। বর্ডার বেল্টেও এরকম ওপাশে এলসি স্টেশন আছে, ওপাশে অন্য আছে, এপাশেও বাংলাদেশ কাস্টমস আছে। সুতরাং ওখানেও কিন্তু ওই টেরিটরির মধ্যে, ওই এলাকার মধ্যে দিয়ে আসতে হয়। সুতরাং এই অল্প জায়গার মধ্যে কন্ট্রোল করা কিন্তু ইজি। যেমন আপনি যদি দেখেন যে আমরা কিন্তু প্রতি মাসেই সিগারেট, বিভিন্ন রকম অ্যালকোহল, তারপরে এই যে পপি সিডস, তারপর হচ্ছে যে এই কোকেন, তারপর অন্যান্য আইটেম, ইয়াবা, তারপর এগুলো সব কিন্তু এগুলো আসলে বেশি কোন রুট দিয়ে আসলে জিনিসগুলো আসে, এগুলো আমরা বেশিরভাগ এয়ারপোর্ট দিয়ে পাই, সব এয়ারপোর্টগুলো দিয়ে পাই। যেমন ঢাকা এয়ারপোর্ট হয়, চিটং এয়ারপোর্ট। কোন দিক দিয়ে আসে সেটা কি আপনারা জানেন না? হ্যাঁ, এটা ধরেন আসলে ইন্টারন্যাশনালি যেগুলো কমন রুট আছে, যেমন দুবাই থেকে আসে, সিঙ্গাপুর থেকে আসে, থাইল্যান্ড থেকে আসে, এগুলো একটু বেশি আসে, কারণ এগুলো হচ্ছে সারা পৃথিবীর হাবগুলো থেকে আসে। তো আমরা কিন্তু মানে বাংলাদেশ কাস্টমস এ জায়গায় কিন্তু অনেক সাফল্যের সাথে এই মাদকদ্রব্য রোধ কিংবা এই ধরনের ইলিগাল আইটেমস রোধ করে যাচ্ছে। 2% বলতে যেটা বুঝেছি, ধরেন ঢাকা শহরে এন্ট্রেন্সের পয়েন্টের জন্য 18টা এন্ট্রেন্স পয়েন্ট আছে, কিন্তু পুরো ঢাকার ভৌগোলিক মানে যদি মানে আমি এরিয়া কল্পনা করি, সেটা কিন্তু খুবই অল্পই হবে এই এন্ট্রেন্স পয়েন্টগুলো। অর্থাৎ আমার এই এন্ট্রেন্স পয়েন্টগুলোকে যেগুলো ডিক্লেয়ার করা আছে, সেখানে কাস্টমসের ইন্টারসেপশন আছে, যেগুলো আমাদের দেশের জন্য মানে আমাদের স্থল বন্দর হিসাবে অথবা এলসি স্টেশন হিসাবে ডিক্লেয়ার করা আছে। আচ্ছা, মাদকের যে বিষয়টা বলেছেন, এটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছিল মাদকের এই বিষয়টাতে আসলে আমাদের অধিকাংশ মাদক যেটা আমাদের স্থল বন্দর দিয়ে হয়,
সেটা কিন্তু একদম সুনির্দিষ্টভাবে যদি বলি, আমাদের দেশের ইয়াবার শতভাগ চালানি আসলে আমাদের এই যে পার্শ্ববর্তী একটা দেশ আছে, এবং সেটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার, এখানে একটা দুর্গম এরিয়া আছে, পাহাড় আছে, মাঝখানে নাফ নদী আছে, ল্যান্ড ব্যবহার করে অনুমোদিতভাবে আসে, এবং এখানে প্রতিনিয়তই ধরা হচ্ছে। কিন্তু এটা যেহেতু সহজে ক্যারিয়েবল, এটা আসলে পৃথিবীতে সব কিছু ডিপেন্ড করা হচ্ছিল মানে কোন ধরনের ইন্টারসেকশনটা হবে অথবা কী মাদক আসবে, সেটা হচ্ছে চাহিদার উপরে নির্ভর করে। অর্থাৎ এটা যদি ইয়াবা হয় তাহলে সেটা ওই রূপ ব্যবহার করছে। তেমনিভাবে আমরা এর আগে কিন্তু জেনেছি কিছু ওষুধ আমাদের দেশে যেটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেইটাই পার্শ্ববর্তী দেশের বর্ডার এরিয়াতে কিছু এরকম কারখানা চালু ছিল, যেখান থেকে আমাদের দেশে ওই ধরনের মাদকগুলো কিন্তু ওইসব দেশে চলতো না, কিন্তু আমাদের দেশে ওগুলোকে পুশিং করা হতো। আমরা কিন্তু খুব সফলভাবে, আমি বলবো যে আমরা এখন বর্তমানে এইসব বিষয়গুলো বিভিন্ন এজেন্সি অত্যন্ত সিরিয়াসলি ট্যাকেল করে কিন্তু এখন বন্ধ করা শুরু করেছে। হ্যাঁ, এয়ারপোর্ট দিয়ে কোনগুলো আসে, এয়ারপোর্ট দিয়ে আসলে এর বাইরে যেটা এই দুটো দেশ থেকে আসবে না, পৃথিবীর অন্য কোন থার্ড দেশ থেকে আসবে, আপনি দেখবেন ইদানিং প্রচুর পরিমাণে সিনথেটিক ড্রাগসের প্রচলন আসছে আমাদের এখানে। এলএসডি থেকে শুরু করে নতুন নতুন নানা ধরনের ড্রাগসগুলো আমাদের এখানে একটু বিস্তার করার চেষ্টা করছে। সামটাইমস আমাদের দেশের কনজিউমাররা অন্য দেশের কনজিউমাররা আমাদের এখানে রুট হিসাবে ব্যবহার করতে চেয়েছে, সেটাও কিন্তু বাংলাদেশ কাস্টমস সফলভাবে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের চিটাগাং কাস্টম হাউসে তরলকৃত মানে একটা তেলের ড্রামের ভিতরে কোকেন ডিজলভ করে নিয়ে আসা হয়েছিল। আমরা খুব মানে সফলভাবে কিন্তু এটাকে রুখে দিতে সক্ষম হয়েছি। এটা কিন্তু বাংলাদেশে খালাস হতো না, বাংলাদেশ বন্দরকে ব্যবহার করে অন্য দেশে যেত। বাংলাদেশ আসলে পৃথিবীতে দুটো চোরাচালান অথবা এই ধরনের কার্যক্রমের জন্য দুটো গুরুত্বপূর্ণ টার্মস ইউজ করে ওয়ার্ল্ডে। একটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, আরেকটা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। দুর্ভাগ্যজনকভাবে আমরা এই দুটো গোল্ডেন ট্রায়াঙ্গেল এবং গোল্ডেন ক্রিসেন্ট দুটারই মাঝখানে পড়েছি, যে কারণে আমাদের কিন্তু সিকিউরিটি থ্রেট খুবই হাই। এবং একই সঙ্গে আমাদের যেহেতু আমরা গুরুত্বপূর্ণ, সেই জন্য আন্তর্জাতিক নানা ধরনের সংস্থা থেকে আমাদেরকে প্রতিনিয়ত এই বিষয়ে কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে এবং আমাদেরকে ওনাদেরকে জানাতে হয়।